ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে টাইম রেসপন্স। এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে পড়ছিলাম। প্রথমে ট্রান্সফার ফাংশন পড়ছি, তারপরে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখছি। আজকে আমরা দেখবো টাইম রেসপন্স অফ এ সিস্টেম। প্রথমে টাইম রেসপন্সের কথা যদি বলতে চাই, তাহলে কিছু ডেফিনিশন আমাদের আগে জানা দরকার। প্রথমে হচ্ছে পোলস, জিরোস এন্ড সিস্টেম রেসপন্স। ডিএসপি কোর্সে আমি বলছিলাম পোল কি, জিরো কি। সো আমরা যদি ডিফাইন করি, তাহলে পোল হচ্ছে কি ট্রান্সফার ফাংশনের যে লাপ্লাস ভেরিয়েবল এস আছে, এস এর যে ভ্যালুর জন্য টোটাল ফাংশনের ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায়, ওইটাকে আমরা বলি সিস্টেমের একটা পোল। The poles of a transfer function are the values of the Laplace transform variable s that cause the transfer function to become infinite. মানে এই জায়গায় যদি এই ট্রান্সফার ফাংশন চিন্তা করি, তাহলে এস এর যে ভ্যালুর জন্য এইটার ভ্যালু ইনফাইনাইট হবে, ওইটাকে আমরা বলতেছি এই সিস্টেমের একটা পোল। সো এই ক্ষেত্রে যদি দেখি, তাহলে এস ইকুয়ালস টু যদি -5 হয়, তাহলে নিচে জিরো চলে আসবে। সো এই টোটাল টার্মটা ইনফাইনাইট হয়ে যাবে। তো আমরা এই ক্ষেত্রে বলবো এস ইকুয়ালস টু -5 হচ্ছে এই সিস্টেমের একটা পোল। সিমিলারলি জিরোস আমরা কিভাবে ডিফাইন করব, যে এস এর যে ভ্যালুর জন্য টোটাল সিস্টেমের ভ্যালু জিরো হয়ে যাবে, ওটাকে আমরা বলবো সিস্টেমের একটা জিরো। যেমন এই জায়গায় এস ইকুয়ালস টু যদি আমরা -2 বসাই, তাহলে এই টোটাল ফাংশনের ভ্যালুটা জিরো হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এস ইকুয়ালস টু -2 হচ্ছে এই সিস্টেমের একটা জিরো। সো এইভাবে আমরা যে কোনো সিস্টেমের পোলস এবং জিরোস বের করতে পারি। তো তারপর পোল এবং জিরো বের করার পরে আমরা যদি এগুলাকে এস ডোমেইনে প্লট করি, যেমন এই ক্ষেত্রে যে প্লটটা করছি, এস ডোমেইন হচ্ছে একটা কমপ্লেক্স, এস প্লেন হচ্ছে একটা কমপ্লেক্স প্লেন, এটা লাপ্লাস ভেরিয়েবল। আমরা জানি এস ইকুয়ালস হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা, যেটাতে সিগমা হচ্ছে তার রিয়েল পার্ট আর জে ওমেগা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। সো এই অ্যাক্সিসের উপর যদি আমরা এই পোল আর জিরোর লোকেশন গুলা বসাই, তাহলে যে প্লট পাবো এটাকে বলা হয় পোল জিরো প্লট। তো এই ক্ষেত্রে s ইকুয়ালস টু -2, এই জায়গায় একটা জিরো আছে, জিরোকে এরকম সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর -5 এ একটা পোল আছে, পোলকে এরকম ক্রস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সিস্টেম রেসপন্স, রেসপন্স বলতে বুঝাই আমরা একটা সিস্টেমের আউটপুটের বিহেভিয়ারটা কিরকম। মানে আমি যদি সিস্টেমের মধ্যে একটা ইনপুট দেই, তাহলে ওই সিস্টেম থেকে যে আউটপুটটা পাবো, ওই আউটপুটটা কিরকম, ওই আউটপুটকে আমরা বলতেছি রেসপন্স। তো এই সিস্টেমের কথা যদি আমরা চিন্তা করি, এই ক্ষেত্রে আমাদের ট্রান্সফার ফাংশন হচ্ছে s+2/s+5। তো এই সিস্টেমের এই ট্রান্সফার ফাংশনের রেসপন্স যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, এই জায়গায় একটা ইনপুট দিব। সো আমরা ধরলাম এই ক্ষেত্রে আমরা স্টেপ ইনপুট দিছি, স্টেপ ইনপুটের জন্য লাপ্লাস ট্রান্সফার হচ্ছে 1/s। তো ইনপুট হচ্ছে 1/s। এখন আউটপুটটা কিরকম হবে, ওইটাই হচ্ছে এই সিস্টেমের রেসপন্স। সো এই ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে 1/s। সো ইনপুটে শুধুমাত্র একটা পোল আছে, পোলের লোকেশন হচ্ছে কোন জায়গায়, s ইকুয়ালস টু 0 তে। সো এই জায়গায় আমরা s ইকুয়ালস টু 0 তে একটা পোল বসাবো, এটাকে আমরা বললাম ইনপুট পোল, যেহেতু ইনপুট থেকে এটা আসছে, সো এটা হচ্ছে ইনপুট পোল। আর s+2 উপরে যে টার্মটা, এইটা হচ্ছে কি সিস্টেমের একটা জিরো, লোকেশন অফ জিরো। সো s+2 এটা হচ্ছে সিস্টেম জিরো, আর 1/s+5 এটা হচ্ছে সিস্টেম পোল। সো এইটা থেকে আমরা যদি এখন তার আউটপুটটা বের করি, তাহলে আউটপুটের ফর্মটা কিরকম হবে, cs এটা সমান হবে rs ইন্টু gs, মানে 1/s ইন্টু s+2/s+5। পরে যদি আমরা এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করি, তাহলে এরকম আসবে যে 1/s টার্ম একসাথে মানে এক পাশে আসবে, আর আরেকটা টার্মে আসবে 1/s+5। সো যতগুলা পোল থাকবে ততগুলা নাম্বার অফ টার্মস হবে। সো এই যে এইটার জন্য একটা টার্ম, আর এই পোলের জন্য আরেকটা টার্ম। সো এই যে রেসপন্সটা, মানে ইনপুট পোলের জন্য, এটা ইনপুট পোল থেকে আসছে, এটাকে যদি আমরা টাইম ডোমেইনে ট্রান্সফার করি, তাহলে 1/s এর জন্য আমরা জানি যে ইউটি আসে। সো ইনপুট পোল থেকে যে রেসপন্সটা পাবো, যেমন এটাকে বলা হয় ফোর্সড রেসপন্স। আর সিস্টেম পোল থেকে, সিস্টেম পোল হচ্ছে এটা s+5,
তো সিস্টেম পোল থেকে যে রেসপন্সটা পাবো ওইটাকে বলা হয় ন্যাচারাল রেসপন্স। এই ক্ষেত্রে দেখো এইটাকে যখন আমরা ইনভার্স ট্রান্সফর্ম করছি তখন জাস্ট 2/5 ইউটি আর 1/s প্লাস এ, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এটি। সো এই ক্ষেত্রে 1/s প্লাস 5 এটার জন্য আসছে ই টু দি পাওয়ার মাইনাস 5t। এই রেসপন্সটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। তো সিস্টেমের পোলের উপর ডিপেন্ড করে রেসপন্সটা কিরকম হবে, এটা ডিপেন্ড করে সিস্টেমের পোলের লোকেশনের উপর। আর এইটার যে ম্যাগনিটিউড মানে কোইফিশিয়েন্ট এই এই ই টু দি পাওয়ার মাইনাস 5t বা এইটার যে কোইফিশিয়েন্টটা আছে এই কোইফিশিয়েন্ট বা অ্যামপ্লিটিউড যদি আমরা বলি, অ্যামপ্লিটিউডটা ডিপেন্ড করে জিরো এবং পোল দুইটার উপরেই। তাহলে জিরো, সিস্টেমের জিরো, এটার ইফেক্ট শুধুমাত্র অ্যামপ্লিটিউডের উপর আছে, কিন্তু রেসপন্সের কার্ভের নেচারের উপরে এটার কোনো ইফেক্ট নাই। তাহলে আমরা যদি জেনারেলাইজ করি তাহলে যে কোনো সিস্টেমে যদি আলফা লোকেশনে মাইনাস আলফা লোকেশনে একটা পোল থাকে তাহলে তার রেসপন্সটা কিরকম হবে আমরা একটু আগে দেখছি যে যদি -5 লোকেশনে থাকে তাহলে তার রেসপন্সটা হচ্ছে ই টু দি পাওয়ার -5t ফরম্যাটে, কারণ এই জায়গায় s প্লাস 5 আসে, ওই জায়গা থেকে ইনভার্স করলে ই টু দি পাওয়ার -5t আসে। সো আমরা যদি জেনারেলাইজ করে বলি তাহলে মাইনাস আলফা লোকেশনে যদি একটা পোল থাকে তাহলে তার রেসপন্সটা হবে k ই টু দি পাওয়ার -α t, এই ফর্মে তার রেসপন্স হবে। এখন ই টু দি পাওয়ার -α t এইটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টার্ম। সো এই এক্সপোনেনশিয়াল টার্মটা আমরা ইমাজিনারি অ্যাক্সিস থেকে যত লেফট সাইডে যাব, the further to the left of a pole is on the negative real axis, রিয়েল অ্যাক্সিসের নেগেটিভ পার্টে যত লেফট পাশে আমরা যাব the faster the exponential transient response will decay to zero। তো আমাদের এই যে ডিকেইং রেট যেটা আছে এক্সপোনেনশিয়াল ডিকেইং রেট, এই রেটটা তত বেশি ফাস্ট হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে আমাদের পোলের লোকেশন যদি 5 থাকে -5 মানে s প্লাস 5 যদি একটা পোল থাকে তাহলে এই লোকেশনটা আছে -5, দ্যাট মিন্স এটা 5 ইউনিট লেফটে আছে। সো এইটার জন্য পার্টিকুলার মোমেন্ট আমরা যদি t ইকুয়াল টু 1 সেকেন্ড পরে রেসপন্সটা চিন্তা করি তাহলে t ইকুয়ালস টু 1 বসাইলে এইটার ভ্যালু পাচ্ছি আমরা 6.7379 ইনটু 10 টু দি পাওয়ার -3। কিন্তু এট দ্য সেম টাইম যদি আমরা এই পোলের লোকেশনটাকে -5 এ না রেখে যদি -20 তে ধরি, ধরলাম এটা 20 ইউনিট দূরে আছে, তাহলে রেসপন্সটা হবে ই টু দি পাওয়ার -20t। সো এইটার জন্য t ইকুয়ালস টু 1 সেকেন্ড পরে দেখো তার ম্যাগনিটিউডটা কত হচ্ছে 2.06 ইনটু 10 টু দি পাওয়ার -9, মানে এইটার ডিকেইং রেট অনেক বেশি। সো আমরা যত বেশি লেফট সাইডে যাব ওই পোলটা তত কুইকলি ডিকে করবে। সো একটা পোল যদি কুইকলি ডিকে করে তাহলে তার ডমিনেন্স কম থাকবে। সো আমরা বলতে পারি কি পোল নেয়ার ইমাজিনারি অ্যাক্সিস ডমিনেট দ্য রেসপন্স। তার মানে হচ্ছে কি ইমাজিনারি অ্যাক্সিস হচ্ছে এইটা, এই ইমাজিনারি অ্যাক্সিসের থেকে যত দূরে থাকবে ওইটা তত কুইকলি ডিকে করবে, ওইটার ডমিনেন্স তত কম হবে। সো ইমাজিনারি অ্যাক্সিসের কাছাকাছি যে পোলটা থাকবে ওইটার ডমিনেন্স সবচেয়ে বেশি হবে। সো এই পোলগুলোকে আমরা বলবো ডমিনেন্ট পোল। যে পোলের লোকেশন ইমাজিনারি অ্যাক্সিসের যত বেশি কাছে থাকবে ওইটাকে আমরা বলবো তত বেশি ডমিনেন্ট পোল। আমরা যদি একটা জেনারেল ফরম্যাট চিন্তা করি, যেমন এখানে বলছে কি a system has a transfer function gs equals to 10 s plus 4 s plus 6 by s plus 1 into s plus 7 into s plus 8 into s plus 10। এখন বলছে কি write by inspection the output ct in general terms if the input is a unit step। তো এই জায়গায় যদি আমরা একটা ইউনিট স্টেপ দেই তাহলে তার আউটপুটের রেসপন্সটা সিটি যেটা আছে আউটপুট রেসপন্স ওইটা দেখতে কিরকম হবে একটা জেনারেলাইজ ফরম্যাটে লিখতে বলছে। তো প্রথমে আমাদের দেখতে হবে এই সিস্টেমে পোল কয়টা আছে, 1 2 3 4টা পোল আছে, আর ইনপুট দিছি আমরা একটা ইউনিট স্টেপ ইনপুট। সো ওইটার জন্য আরেকটা পোল আসবে। সো টোটাল পোল হবে 5টা। তারপর আমরা জানি কি নাম্বার অফ পোলস ইকুয়ালস টু নাম্বার অফ টার্মস ইন দা রেসপন্স ইকুয়েশন। যতগুলা পোল থাকবে রেসপন্স ইকুয়েশনের ক্ষেত্রে ততগুলা টার্ম আসবে। তো সিস্টেম পোল যে ইনপুট পোল যেটা আছে 1/s, এটার জন্য আমরা দেখছি 1/s এর জন্য জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম আসতেছে ইউটি এর সাথে। তো 1/s
ইনপুট পোলের জন্য শুধুমাত্র একটা কনস্ট্যান্ট আসতেছে a প্লাস প্রত্যেকটা পোলের জন্য একটা e টু দি পাওয়ার মাইনাস আলফা টি টার্ম আসবে। সো এটার জন্য আসলে b e টু দি পাওয়ার মাইনাস টি, এটার জন্য আসবে c e টু দি পাওয়ার মাইনাস 7t, d e টু দি পাওয়ার মাইনাস 8t, e টু দি পাওয়ার মাইনাস 10t, এরকম করে আমরা জেনারেলাইজড ফরম্যাটে লিখতে পারবো। পরে যদি আমাদের এই ম্যাগনিটিউড গুলো মানে a b c d e এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বের করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন করে এই কনস্ট্যান্ট গুলার ভ্যালু বের করতে হবে। এখন ট্রান্সফার ফাংশনের অর্ডারের উপর ডিপেন্ড করে আমরা সিস্টেমকে বিভিন্ন অর্ডারে ডিভাইড করতে পারি। দ্য অর্ডার অফ দ্য ডিনোমিনেটর অফ দ্য ট্রান্সফার ফাংশন ইজ দ্য অর্ডার অফ দ্য সিস্টেম। মানে ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরের যে অর্ডারটা আছে আমরা ওই অর্ডারটাকেই বলি সিস্টেমের অর্ডার। সো ফার্স্ট অর্ডার সিস্টেম বলতে আমরা বুঝাচ্ছি এই সিস্টেমের ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরের অর্ডার 1। সো এটার একটা জেনারেলাইজড এক্সাম্পল যদি ধরি তাহলে a বাই s প্লাস a এটাকে আমরা বলতে পারি একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, যেহেতু এই জায়গায় s প্লাস a এই পলিনোমিয়ালের অর্ডার হচ্ছে 1। সো এইটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমে নাম্বার অফ পোল একটা থাকবে ট্রান্সফার ফাংশনের জন্য, মানে সিস্টেম পোল সিস্টেমের জন্য শুধুমাত্র একটা মাত্র পোল থাকবে। সো এটা s প্লাস a যেহেতু পোলের লোকেশন হচ্ছে মাইনাস a তে। তারপর যদি আমরা ইনপুট দেই তাহলে ইনপুটের জন্য আরেকটা পোল আসতে পারে, কিন্তু ট্রান্সফার ফাংশনের অর্ডার কিন্তু 1, এই জন্য এই সিস্টেমকে আমরা বলতেছি ফার্স্ট অর্ডার সিস্টেম। সো এখন ইউনিট স্টেপ রেসপন্স পোল যদি 1/s মানে স্টেপ ইনপুট যদি দেই তাহলে এটা রেসপন্স কি হবে cs ইকুয়ালস টু হবে rs ইনটু gs। সো a বাই s প্লাস a এটার সাথে মাল্টিপ্লাই হবে 1/s। সো এটাকে পরে পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা পাবো 1/s মাইনাস 1/s প্লাস a। সো এইটাকে যদি এখন আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে ct যেটা পাবো 1/s এইটার জন্য আসবে কি ut, আর 1/s প্লাস a এটার জন্য আসবে e টু দি পাওয়ার মাইনাস at ut। সো এই ক্ষেত্রে আমরা তাহলে ট্রান্সফার ফাংশন মানে রেসপন্সটা পাবো সিস্টেমের রেসপন্স 1 মাইনাস এটার জন্য 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস at। সো এইটার জন্য যে রেসপন্স পাইছি ওটাকে বলা হয় ফোর্সড রেসপন্স, যেহেতু ইনপুট পোল থেকে আসছে। আর সিস্টেম পোল থেকে যে রেসপন্স ওটাকে বলা হয় ন্যাচারাল রেসপন্স cnt। তো টোটাল রেসপন্সটা হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস at। তাহলে এই রেসপন্স কার্ভটা যদি আমরা ড্র করতে চাই টাইমের রেসপেক্টে ct যদি আমরা ড্র করি তাহলে এটা দেখতে কি রকম হবে, এটা মোটামুটি এরকম হবে। এই শেপটা এরকম হচ্ছে কেন, কারণ e টু দি পাওয়ার মাইনাস at এই টার্মটা আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, মানে জিরো হবে না এক্স্যাক্টলি কিন্তু আস্তে আস্তে ডিকে করতেছে e টু দি পাওয়ার মাইনাস at। সো t এর ভ্যালু বাড়ার সাথে সাথে e টু দি পাওয়ার মাইনাস at এটাও আস্তে আস্তে ডিকে করবে। এখন এই ডিকেইং ভ্যালুটা যখন আমরা 1 থেকে আস্তে আস্তে মাইনাস দিতে থাকবো, সাপোজ t ইকুয়ালস টু 0, এইটার জন্য এই ভ্যালুটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 0 ইকুয়ালস টু 1। সো t ইকুয়ালস টু 0 তে আমার ct এটা হবে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো t ইকুয়ালস টু 0 তে এটা হবে 0। সো t এর ভ্যালু যত বাড়াবো আমরা এইটার এই পার্টের ভ্যালু তত কমতে থাকবে। সো টোটালটার ভ্যালু তত বাড়তে থাকবে, ম্যাক্সিমামটা 1 হবে। সো রেসপন্স কার্ভটা এরকম হবে, এক্সপোনেনশিয়ালি সেটা 1 এর দিকে যাইতে থাকবে। এখন এই জায়গায় কয়েকটা টার্ম আমাদের জানা দরকার। এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট হচ্ছে কি যে টাইমের পরে রেসপন্সের ভ্যালু 63% অফ দ্য ফাইনাল ভ্যালু হয় ওইটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এই জায়গায় সরি এইটাতে যদি আমরা t ইকুয়ালস টু 1/a বসাই তাহলে ct এর যে ভ্যালুটা পাবো এটা হবে কি ct at t ইকুয়ালস টু 1/a, এটা হবে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস at। এখানে t ইকুয়ালস টু 1/a বসাইলে এখানে পাবো আমরা e টু দি পাওয়ার মাইনাস 1। সো এই ভ্যালুটা হচ্ছে কি 0.63, দ্যাট মিন্স 63% অফ ফাইনাল ভ্যালু। সো
t equals to 1 by a টাইমের পরে আমরা ফাইনাল ভ্যালুর 63% এ যাচ্ছি। সো এই জন্য এই টাইমটুকুকে, যেই টাইমের পরে 63% অফ ফাইনাল ভ্যালুতে পৌঁছায়, ওই টাইমটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। সো এই ক্ষেত্রে এই টাইমটা হচ্ছে আমাদের 1 বাই a। সো ফার্স্ট অর্ডার সিস্টেমের টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই a। সো 1 বাই a টাইমের পরে এটা 63% অফ ফাইনাল ভ্যালুতে পৌঁছেছে। 63% অফ ফাইনাল ভ্যালু at t equals to 1 টাইম কনস্ট্যান্ট। সো 1 বাই a হচ্ছে টাইম কনস্ট্যান্ট। সো এই টাইম কনস্ট্যান্টের পরে এটা ফাইনাল ভ্যালুর 63% এ পৌঁছায়। এখন ইনিশিয়াল স্লোপ, যে একদম ইনিশিয়াল পয়েন্টে যদি আমরা স্লোপ ড্র করি, তাহলে ইনিশিয়াল স্লোপটা হয়, দেখো এই স্লোপটা কত, এই স্লোপটা হচ্ছে এইটার ট্যানজেন্ট। সো এটার ট্যানজেন্ট হচ্ছে 1 বাই টাইম কনস্ট্যান্ট। 1 বাই a হচ্ছে টাইম কনস্ট্যান্ট। সো ইনিশিয়াল স্লোপ এটা হচ্ছে 1 বাই টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট যেহেতু 1 বাই a, সো এটা ইকুয়ালস টু হচ্ছে a। সো ইনিশিয়াল স্লোপটা হবে a আর টাইম কনস্ট্যান্ট হবে 1 বাই a। সো a এর ইউনিট যদি আমরা খেয়াল করি, এই জায়গায় টাইম কনস্ট্যান্ট এটা হচ্ছে টাইমের ইউনিট, সেকেন্ড। সো a এর ইউনিট হচ্ছে 1 বাই সেকেন্ড। সো এটা যেহেতু ওয়ান টাইপ অফ ফ্রিকোয়েন্সি মিন করে, যেহেতু ইউনিট হচ্ছে 1 বাই সেকেন্ড, সো a কে বলা হয় এক্সপোনেনশিয়াল ফ্রিকোয়েন্সি। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমে আমরা দুইটা টার্মের সাথে পরিচিত হইলাম, একটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ইনিশিয়াল স্লোপ। টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই a, ইনিশিয়াল স্লোপ হচ্ছে a। ইনিশিয়াল স্লোপকে আবার এক্সপোনেনশিয়াল ফ্রিকোয়েন্সিও বলা হয়। এখন দেখো আমরা রাইজ টাইম। রাইজ টাইম হচ্ছে কি, রাইজ টাইম ইজ ডিফাইন্ড as the time for the waveform to go from point 1 to point 9 of its final value। রাইজ টাইম হচ্ছে পয়েন্ট 1, ফাইনাল ভ্যালুর পয়েন্ট 1 থেকে পয়েন্ট 9 পর্যন্ত যাইতে, মানে 10% থেকে 90% পর্যন্ত রাইজ করতে যে টাইম লাগে ওইটাকে বলা হয় রাইজ টাইম। সো এই ক্ষেত্রে আমরা রাইজ টাইম যদি দেখি, তাহলে রাইজ টাইম কত হবে, 8 টাইম মাইনাস 8 টাইম, এটা হবে রাইজ টাইম। সো রাইজ টাইম হবে 2.31 বাই a, এটা হচ্ছে 2.31 বাই a, আর এটা হচ্ছে কত, 0.11 বাই a। সো ফার্স্ট অর্ডার সিস্টেমের রাইজ টাইম হচ্ছে 2.2 বাই a। রাইজ টাইম হচ্ছে কি 10% থেকে 90% অফ ফাইনাল ভ্যালুতে যাইতে যে টাইম লাগে ওইটা হচ্ছে রাইজ টাইম। সো এই ক্ষেত্রে আমরা রাইজ টাইম পাচ্ছি 2.2 বাই a। আর সেটলিং টাইম হচ্ছে কোনটা, সেটলিং টাইম ইজ ডিফাইন্ড as the time for the response to reach and stay within 2% of its final value। এবং সেটলিং টাইম কোনটাকে বলতেছি, যে ফাইনাল ভ্যালুর 2% এর মধ্যে রেসপন্সটা পৌঁছাবে এবং ওই রিজিয়নেই থাকবে। যদি এখন রেসপন্স 2% এ পৌঁছে আর উপরে বা নিচে চলে আসে, তাহলে আর ওইটাকে আমরা সেটলিং টাইম বলবো না। তাহলে সেটলিং টাইম কোনটা, সেটলিং টাইম হচ্ছে যে টাইমের পরে the time for the response to reach and stay within 2% of its final value। সো যে টাইমের পরে এটা ফাইনাল ভ্যালু 2% এর মধ্যে রিচ করবে এবং ওই রিজিয়নেই থাকবে, ওই টাইমটাকে আমরা বলতেছি সেটলিং টাইম। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমের সেটলিং টাইম হচ্ছে 4 বাই a, ts equals to 4 বাই a। আমরা এক্ষেত্রে সেটলিং টাইম পেলাম ts equals to 4 বাই a। এখন একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা এই কার্ভ ইউজ করে, মানে তার রেসপন্স কার্ভ ইউজ করে সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা চাইলে বের করতে পারবো। তো এটা কিভাবে করব, with a step input we can measure the time constant and the steady state value from which the transfer function can be calculated। তো আমরা যদি একটা ফার্স্ট অর্ডার সিস্টেমে স্টেপ ইনপুট দেই, স্টেপ ইনপুট দিয়ে তার যদি আউটপুট রেসপন্সটা আমরা রেকর্ড করি, তাহলে ওই আউটপুট রেসপন্সের কার্ভ থেকে আমরা স্টেডি স্টেট ভ্যালু, টাইম কনস্ট্যান্ট এগুলা বের করে তার ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবো। এখন আউটপুট, আমরা তো যেই সিস্টেমটাকে আমরা টেস্ট করতেছি, সাপোজ আমরা জানি না ওইটা ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার। সো কার্ভের ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা ফার্স্ট অর্ডার সিস্টেম। ফার্স্ট অর্ডার সিস্টেমের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে,
একটা হচ্ছে এখানে কোনো ওভারশুট নাই, নো ওভারশুট, আর একটা হচ্ছে নন জিরো ইনিশিয়াল স্লোপ। সো নো ওভারশুট এটা মিন করতেছে কি, যে এই রেসপন্সটা যদি খেয়াল করো, এই রেসপন্সের মধ্যে কোনো ওভারশুট নাই। ওভারশুট কি? ওভারশুট হচ্ছে যদি ফাইনাল ভ্যালুর চেয়ে উপরে চলে যাইতো, যেমন আমাদের এই জায়গায় হচ্ছে ফাইনাল ভ্যালুটা হচ্ছে 1, সো এই রেসপন্সটা যদি কোনো কারণে এরকম হইতো, এইরকম যদি হইতো, তাহলে কি এই তার ফাইনাল ভ্যালুর চেয়ে সেটা উপরে বা নিচে চলে আসতেছে, সো এই টার্মটাকে বলা হয় ওভারশুট। ফার্স্ট অর্ডার সিস্টেমে একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমে কোনো ওভারশুট থাকবে না। তো আমরা যদি রেসপন্স কার্ভে দেখি কোনো ওভারশুট নাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম হইতে পারে। তাহলে দুইটা ক্যারেক্টারিস্টিক্স পাইলাম আমরা, একটা হচ্ছে নো ওভারশুট আর একটা হচ্ছে নন জিরো ইনিশিয়াল স্লোপ। এটা তো আমরা দেখছি যে ইনিশিয়াল স্লোপটা জিরো হবে না, ইনিশিয়াল স্লোপ হবে 1/টাইম কনস্ট্যান্ট। সো এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা বুঝতে পারবো যে এটা তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেম হবে। তো আমরা সাপোজ এখন একটা সিস্টেম স্টেপ ইনপুট দিলাম, স্টেপ ইনপুট দিয়ে তার আউটপুট, স্টেপ ইনপুট দিয়ে আমরা তার আউটপুটটা পাইলাম, আউটপুট কার্ভটা পাইলাম এরকম। সো এরকম কার্ভ পাওয়ার পরে আমরা এখন দেখতেছি এই কার্ভের মধ্যে কোনো ওভারশুট নাই, আবার তার ইনিশিয়াল স্লোপটাও জিরো না। সো আমরা ধরে নিতে পারি এইটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। যদি আমরা এটা ফার্স্ট অর্ডার সিস্টেম ধরি, তাহলে আমরা যদি এটা ট্রান্সফার ফাংশন বের করতে চাই, সো এর আগে আমাদের ট্রান্সফার ফাংশনের জেনারেলাইজ ফর্ম হচ্ছে কি, কে বাই এস প্লাস এ, আমরা দেখে আসছি। সো এটার যদি রেসপন্স সিএস স্টেপ ইনপুটের জন্য রেসপন্স হবে 1/s ইন্টু কে বাই এস প্লাস এ। সো এখন যদি এইটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি, তাহলে পাবো কে বাই এ বাই এস মাইনাস কে বাই এ বাই এস প্লাস এ। তাহলে দেখো এখন এই সিস্টেমের জন্য আমরা যে সিস্টেমটাকে টেস্ট করতেছি, এই সিস্টেমের জন্য ফাইনাল ভ্যালু হচ্ছে 0.72। তো ফাইনাল ভ্যালু তাহলে 0.72, এখন 63% অফ ফাইনাল ভ্যালু, এটা হবে তাহলে কত, 0.72 ইন্টু 0.60, আমরা পেলাম 0.45। এখন আমরা বাই ডেফিনিশন আমরা জানি যে 63% অফ ফাইনাল ভ্যালুতে যাইতে যে টাইম লাগে, ওই টাইমটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট 1/a। সো এই জায়গায় 0.45 হচ্ছে তার 63% অফ ফাইনাল ভ্যালু। সো 0.45 যদি আমরা ড্র করি, তাহলে 0.45 ভ্যালুতে পৌঁছাইতে তার টাইম, যে টাইমটুকু লাগে ওই টাইমটাই হচ্ছে তার টাইম কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে আমরা এখানে পাবো 0.13। সো টাইম কনস্ট্যান্ট 1/a, এটা হবে অ্যাপ্রক্সিমেটলি 0.13। সো এই জায়গা থেকে আমরা a এর ভ্যালু বের করতে পারবো, a হচ্ছে 7.7। দেখো এইটা এইটা দিয়ে প্রথমে আমরা রেসপন্সটাকে প্রেডিক্ট করলাম জেনারেলাইজড ফরম্যাটে। তারপর ট্রান্সফার ফাংশনটা বের করার জন্য আমাদের এই কে আর এ, এই দুইটা কনস্ট্যান্ট, এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু বের করলে আমরা ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাব। তো এটা করার জন্য প্রথমে আমরা কি করলাম, টাইম কনস্ট্যান্ট থেকে এ এর ভ্যালু বের করলাম, তাহলে একটা পেয়ে গেলাম। এখন কে এর ভ্যালু বের করার জন্য আমরা তার স্টেডি স্টেট ভ্যালু বা ফাইনাল ভ্যালু যদি খেয়াল করি, তাহলে ফাইনাল ভ্যালু হচ্ছে 0.72, আর ফাইনাল ভ্যালু ডিপেন্ড করে এই কে বাই এ এই রেশিওর উপরে। যেমন এইটা যদি এ হইতো, তাহলে এ বাই এ ইকুয়ালস টু 1 হইতো, তখন ফাইনাল ভ্যালুটা 1 হবে। যেমন আমরা আগে যেটা দেখে আসছি, যেমন এইটার ক্ষেত্রে এটা ছিল এ বাই এস প্লাস এ, সো এ বাই এ এই রেশিওটা হচ্ছে 1, এই জন্য তার ফাইনাল ভ্যালুটা হচ্ছে 1। সো এখন আর আমাদের a বাই a নাই, এখন রেশিওটা হচ্ছে k বাই a। সো এইটাই হচ্ছে ফাইনাল ভ্যালু, দ্যাট মিন্স k বাই a, এটা সমান হবে 0.72। এই জায়গা থেকে আমরা a এর ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে k বের করতে পারি, k হচ্ছে 5.54। তাহলে ট্রান্সফার ফাংশন আসবে 5.54 বাই s প্লাস 7.7। সো এইভাবে আমরা টেস্টিং এর মাধ্যমে ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। দেখো বুঝতে পারছো কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার
সেটেলিং টাইম টিএস ইকুয়াল টু 4/a, মানে এটা তাদের 2% হলে, মানে এই 2% কথাটা কিভাবে মিললো এই সূত্রটার সাথে, একটু বুঝলাম না স্যার। 2% হচ্ছে মানে ফাইনাল ভ্যালুর 2% না, ফাইনাল ভ্যালুর 2% আশেপাশে থাকবে, মানে ফাইনাল ভ্যালুর 98% থেকে 102% এর মধ্যে থাকবে, স্টে উইদিন 2% অফ ফাইনাল ভ্যালু। বুঝতে পারছো? মানে ফাইনাল ভ্যালু হচ্ছে 1, সো ফাইনাল ভ্যালুর 2% উপরে নিচে থাকতে পারবে। তাহলে এটা কত, 98 থেকে মানে 0.98 থেকে 1.02 এই রিজিয়নের মধ্যে যখন ঢুকবে তখন যে টাইমটা আসবে ওইটাকে আমরা বলবো সেটলিং টাইম। ক্লিয়ার হইছে? মানে 2% অফ ফাইনাল ভ্যালু না, ফাইনাল ভ্যালু 2% হইলে তো 0.2, এইটা না, এটা হচ্ছে ফাইনাল ভ্যালুর আশেপাশে 2% রিজিয়নের মধ্যে সে থাকবে। মানে আমরা বলতে পারি এটা ফাইনাল ভ্যালু 98% টু 102% এই রিজিয়নে থাকবে। মানে এটা হলো শুরু থেকে ওই ফাইনাল ভ্যালুতে যাওয়ার মধ্যে, মানে এই টাইমটুকু শুরু হবে, মানে একদম জিরো টাইম থেকে। হ্যাঁ, একদম জিরো টাইম থেকে। জি স্যার। তো এই ভ্যালুগুলা এখানে তো আমরা ডাইরেক্ট ইকুয়েশন বসায় দিছি, এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করতে পারি? যে এই জায়গায় যে টি এর সমান আমরা 4/a বলতেছি, টি আর সমান 2.2/a বলতেছি, এই ভ্যালুগুলো আমরা চাইলে ইকুয়েশন থেকে বের করতে পারি। যেমন এই যে ইকুয়েশনটা আছে ct ইকুয়ালস টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস at, এই জায়গায় আমরা জানি রাইজ টাইম যদি চিন্তা করি তাহলে রাইজ টাইম হচ্ছে কি 10% থেকে 90% এ যাইতে যে টাইম, তো ct এটার ভ্যালু যখন 0.9 বসায় যদি আমরা এখানে টি এর ভ্যালু বের করি তাহলে ct ইকুয়ালস টু 0.9 এর জন্য টি এর একটা ভ্যালু পাবো, সিমিলারলি ct ইকুয়ালস টু 0.1 এর জন্য টি এর আরেকটা ভ্যালু পাবো। সো ওই প্রথম টি থেকে সেকেন্ড টিটা মাইনাস করলে আমরা রাইজ টাইমটা পেয়ে যাব। বুঝতে পারছো ইকুয়েশন থেকে কিভাবে বের করে? জি স্যার। এইভাবে আমরা সেটলিং টাইমও ইকুয়েশন থেকে বের করতে পারবো, যে এখানে ct ইকুয়ালস টু 0.98, 0.98 এ পৌঁছাইতে যে টাইমটা লাগে, তারপর দেখতে হবে এই টাইমের পরে সে স্টিডি হইছে কিনা। যেমন সাপোজ যদি কার্ভটা এরকম হয় যে 98 টাইমে সে চলে আসছে, আসার পরে এই জায়গায় সে ফল করলো বা এই জায়গায় সে আবার রাইজ করলো, তখন আর ওটাকে আমরা স্টিডি টাইম মানে সেটলিং টাইম বলতে পারবো না। সেটলিং টাইম হওয়ার জন্য আমাদের এই জায়গায় আসার পরে এই জায়গায় স্টিডি থাকতে হবে, তখন আমরা ওইটাকে সেটলিং টাইম বলবো। সো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট অর্ডার সিস্টেম। তো ফার্স্ট অর্ডার সিস্টেম থেকে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, থাকলে জিজ্ঞেস করতে পারো। তো এই ক্ষেত্রে পরীক্ষা যদি আমরা দেখি কি টাইপের ম্যাথ আসতে পারে, একটা টাইপ হইতে পারে যে স্যার কোনো একটা স্যার সিস্টেম। ওভারশুট ওইটা একটু বুঝালে ভালো হয়। ওভারশুট হচ্ছে যে যদি কোনো কারণে ফাইনাল ভ্যালুর চেয়ে, যে আমাদের এই জায়গায় হচ্ছে ফাইনাল ভ্যালু হচ্ছে 1, সো কোনো কারণে যদি এই রেসপন্স কার্ভটা ফাইনাল ভ্যালুর চেয়ে বেশি হয়ে যায়, যে আমি দেখাইছিলাম একটু আগে, যে যেমন এইরকম সাপোজ ধরো এইরকম আইসা এইরকম করে তারপরে একটু পরে এসে সে সেটেল হইলো, তাহলে এই যে ফাইনাল ভ্যালু হচ্ছে আমাদের 1, ফাইনাল ভ্যালুর চেয়ে সে উপরে চলে গেছে, সো এই যে টার্মটা এটাকে বলা হয় ওভারশুট। এটা ফার্স্ট অর্ডার সিস্টেমে হয় না, সো আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমে বলছি নো ওভারশুট থাকবে সবসময়। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমে হয়, আমরা যখন সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করব তখন এটা বুঝতে পারবো আর কি আরো ক্লিয়ারলি। স্যার ফার্স্ট অর্ডার কমপ্লেক্স পোল থাকলে স্যার? ফার্স্ট অর্ডারে কি কমপ্লেক্স পোল থাকতে পারে? জি স্যার। ও আচ্ছা, না থাকবে না, সরি কেন থাকবে না বলো? স্যার। কমপ্লেক্স পোল তো দুইটা থাকতে হবে পোল, তাহলে হ্যাঁ সেকেন্ড অর্ডারই যাবে। সেটাই কমপ্লেক্স পোল। আচ্ছা সবাইকে বলি আমি, দেখো ফার্স্ট অর্ডারে আমরা শুধুমাত্র রিয়েল পোল নিয়ে বলতেছি, কমপ্লেক্স পোল কিন্তু বলি নাই, কারণ কমপ্লেক্স পোল সবসময় কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে। তো আমার যদি এই জায়গায় একটা পোল আসে অবশ্যই এই জায়গায় আরেকটা পোল লাগবে, সো কখনো একটা পোল কমপ্লেক্স হইতে পারে না। এজন্য ফার্স্ট অর্ডার সিস্টেমে কমপ্লেক্স পোলের কোনো চিন্তা নাই। তো আমরা যখন সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করব, ফার্স্ট অর্ডার সিস্টেম মোটামুটি সবাই বুঝতে পারছো আশা করি। তো এই ক্ষেত্রে কি টাইপের ম্যাথ আসতে পারে এটা একটু বলা দরকার। সো একটা টাইপ হইতে পারে যে কোনো একটা সিস্টেম দিয়ে ওইটার
পোল জিরো ড্র করতে মানে পোল জিরো প্লট বা এস প্লেনে প্লট করতে বলতে পারে পোল জিরো গুলা, আবার ওইটার রেসপন্স বের করতে বলতে পারে সিটি, আবার হচ্ছে এটার রাইজ টাইম, সেটলিং টাইম, টাইম কনস্ট্যান্ট, এক্সপোনেনশিয়াল ফ্রিকোয়েন্সি, ইনিশিয়াল স্লোপ, এই ভ্যালুগুলা বের করতে বলতে পারে। এটা হচ্ছে একটা টাইপ। আর আরেকটা টাইপ হচ্ছে কি, কার্ভ দেয়া থাকতে পারে, ওই কার্ভ থেকে ট্রান্সফার ফাংশন বের করতে বলতে পারে। এরকম 2-3টা টাইপের ম্যাথ সম্ভব ম্যাক্সিমাম। সো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট অর্ডার সিস্টেম। আমরা যদি এখন সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করি, টাইম আছে তো নাকি? তো এইটা হচ্ছে আমরা এখন সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করতেছি। সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য আমরা বলছি সিস্টেমের অর্ডার হচ্ছে কি, ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরের অর্ডারটাই হচ্ছে সিস্টেমের অর্ডার। তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেমে আমরা যদি একটা জেনারেল ফরম্যাট দেখি, তাহলে ফরম্যাটটা হবে মোটামুটি এইরকম, বি বাই এ স্কোয়ার প্লাস এ এস প্লাস বি। এই ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই বি বাই বি এই রেশিওটা যদি 1 হয় তাহলে ফাইনাল ভ্যালু 1 হবে, আর এই রেশিওটা যদি 1 না হয় তাহলে ফাইনাল ভ্যালুটা এই রেশিও সমান হবে। একটু আগে আমরা যেরকম কে বাই এ দেখছিলাম, তো আমরা জেনারেলাইজ ধরে নিছি যে ফাইনাল ভ্যালু 1। সো সেকেন্ড অর্ডার সিস্টেম এটা হচ্ছে বি বাই এ স্কোয়ার প্লাস এ এস প্লাস বি, এই ফরম্যাটে। এখন এটার কয়েকটা টাইপ থাকতে পারে। প্রথমে যদি আমরা একটা এক্সাম্পল দেখি,